আমি প্রচুর ফাংশন পেলাম, আমি তৃণমূলে জয়েন করে, আর প্রত্যেকটা ফাংশনে গিয়ে এমন বেসুরো গাইলাম যে রিল লোকের হাসিতে ভরে গেল। অনেক টাকা পেলাম, কিন্তু ওই যে অসম্মানটা পেলাম, সেটাও তো পেলাম। আজকে আমি না গেছি তৃণমূলে, না বলেছি ফাংশন দাও, না সেই ফাংশনে বেসুরো গান গেয়েছি, না অনেক টাকা হয়েছে, না অসম্মান হয়েছে। আমি যেটা পারি আমি সেটা করেছি, নিজের জোরে করেছি। আজ অবধি কেউ আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না কোনো মানুষকে আমি 1 টাকা ঠকিয়েছি। যে মানুষ আমার ঘাড়ে ঠকানোর দায় চাপাতে চেয়েছেন আমি তাকে শাস্তি দিয়েছি। যে মানুষ আমাকে অপমান করেছেন আমি অপেক্ষা করেছি তাকে সেই অপমানের উত্তর দেওয়ার জন্য। হজম করিনি, অপমান ঢোক গিলিনি। শিল্পীদের যে রং বদল, মানে রাতারাতি যে পাল্টা হচ্ছে, সেটা বোধহয় দিদিও বুঝতে পারেননি। এটা আমার মনে হয় মমতা ব্যানার্জির একটু শিক্ষা হলো। মানে আমি বহু আগে একবার ইন্টারভিউতে বলেছিলাম যে উনি চাপা পড়বেন ওনার তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনে, সেটা ইতিহাস তাই বলে। তো সেটাই হলো আবার নতুন করে। উনি যাদেরকে ভেবেছেন যে আমি তাদের পথ দেখালাম, আসলে তারা যে ওনাকে দুমড়ে মুচড়ে নিজেদের পথ তৈরি করে নিয়েছে সেটা উনি বুঝতে পারেননি। এখন বুঝছেন যে মুহূর্তে পাশা উল্টেছে সেই মুহূর্তে ওনার পাশে আর কেউ নেই, এবং প্রত্যেকেই হাত তুলে বলতে আরম্ভ করেছে না না তৃণমূল খারাপ ছিল, না না তৃণমূল দুষ্টু ছিল, না না আমাকে চাপ দিয়ে করানো হতো, আমাকে বাধ্য করা হতো, আমি ভয় করতাম। তো ভয় কিসের? কিসের ভয় ছিল তোমার? নিজের পায়ের তলার জমি সরে যাওয়ার ভয়, না কাজ না পাওয়ার ভয়? যদি তাও হয়, তুমি তো সক্ষম, তুমি অন্য কিছু করবে। আমার তো আজকে 18 মাস কাজ নেই, কেউ বলতে পারবে যে আমার সংসার চলছে না? কোয়েল কেন যে গেল আমি জানি না। আমার আমার ক্ষুদ্র মাথায় কোনো কারণ আমার ঢোকেনি, এবং ও রাজনীতির সঙ্গে জড়াল, মানে কেনই বা জড়ালো, এবার কি করবে, সবগুলো নিয়ে আমার খুব ঘাঁটা লাগে। কারণ কোয়েল এত ভালো একজন অভিনেত্রী, এবং কোয়েল এত ভালো একটা মানুষ। মুখে শুনছিলাম এই অসুখটার একটা নাম আছে, মানে পরাজয় মানতে না পারা, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা। এটা তো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এটা কেউ এরকম পাবলিকলি বলে, আর ফলে পাবলিকলি আবার নতুন করে অপমানিত হতে হলো। তো এটা আমার নিজের মনে হয় ওনার এই ট্রিটমেন্টটা দরকার, যে ওনাকে স্কুইজ করে যারা যারা নিজের আখের গুছিয়ে নিলেন, যে শিল্পী মানুষরা, সব ক্ষেত্রেই আমি বলছি, বা অনেক রাজনীতির মানুষও, সবাইকে জড়িয়ে বলছি, মানে যারা এই মুহূর্তে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন উনি খারাপ লোক, ওনার দল বাজে, তো তাদের আমার কোথাও না কোথাও একটু অকৃতজ্ঞ বলে মনে হচ্ছে। মুশকিলটা হলো তৃণমূলও একই কথা দিয়েছিলেন, এসে দেখা গেল যে তারা এপিটার ওপিট, এই অর্থে বামফ্রন্টে যেসব দুষ্টু লোকগুলো, খারাপ লোকগুলো, তাদেরকে উনি নিয়ে ফেলে নিজের মতো। আর এই দলটা তো ওয়ান ম্যান শো, পরবর্তীকালেও সেই ওয়ান ম্যান শোই হলো। অভিষেক উঠে এসে মমতা ব্যানার্জিকে সাইড করে দিলেন। তো এটা হয় না, মানে বড় বড় এরকম হোয়াটসঅ্যাপ করে পাঠাতো যে এইটা বলতে হবে ফেসবুকে, একদম খুব খারাপ স্ক্রিপ্ট, আমি বলবো না। ফলেই তো একটা অশান্তি লেগেই গেল, সমস্যা হয়েই গেল। যে স্বরূপ আমার সঙ্গে কথা বলছিল বেশ 3-4 দিন, সেই স্বরূপ আমার ফোনই ধরে না। তো বুঝলাম যে ওরা মোটেই খুশি হয়নি আমাকে নিয়ে, মানে আপদটা ওখানে পড়ে থাকলেই ভালো হতো, এরকম একটা ধারণা হয়েছিল ওদের। এই মুহূর্তে যে মানুষটির সাথে আছি, তিনি সকলের ভীষণই পছন্দের অভিনেত্রী মানসী, এবং স্পষ্ট বক্তা হিসেবে যিনি মানে সর্বজন বিদিত। কেমন আছো আগে বলো? ভালো আছি, আমি সব সময় ভালো থাকি। একদম ভালো থাকতেই হবে। দিদি, প্রথমেই একদম সোজাসুজি প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বদল ঘটেছে, পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনটা তুমি কিভাবে দেখছো এবং কতটা আশাবাদী? এই পরিবর্তনটা তো অভয়াকাণ্ডের সময় আমার ধারণা নিশ্চিত হয়ে গেছিল। সেটা যদি মমতা ব্যানার্জি বা অভিষেক বা ওনার দলের লোকেরা বুঝতে না পেরে থাকেন, সেটা তাদের ব্যর্থতা। মানুষ অপেক্ষা করেছিল এই বিধানসভা ভোটের জন্য, তারা ভোট দিয়েছে। ম্যাক্সিমাম মানুষের অস্ত্রটাই তো হচ্ছে ভোট, যেটা তারা এতদিন দিয়ে উঠতেই পারতেন না, সেটা এবার দিতে পেরেছেন, এবং ফলে যা তাদের মনে হয়েছে সেটা তারা দিয়েছেন। বামফ্রন্টও বেশ কটি ভোট পেয়েছে, বামফ্রন্ট আশাবাদী, আর বিজেপি তো জিতেইছে। আমি খারাপ চোখে কেন নেব? আমি ভালো চোখেই নিচ্ছি, তার কারণ
তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে, এবার লড়াই বাম বনাম কংগ্রেস, না, বাম বনাম বিজেপি, যেটা আমার ভাবতে ভালো লাগবে। তো সেই লড়াইটা আমার মনে হয় অনেক শিক্ষিত মানুষের মধ্যে লড়াই হবে, অনেক ভদ্রভাবে লড়াইটা হবে, তুই তুকারির লড়াই হবে না, ঠাস করে চড় মারবর লড়াই হবে না, ভদ্র সভ্য জিনিস ঘটবে। ভোটটা যদি প্রত্যেকবারই এরকম ভালো হয় তাহলে হয়তো মানুষও ভালোভাবে ভাবতে ভরসা পাবে। তুমি কি ভেবেছিলে এই পরিবর্তনটা হবে? মানে তুমি 34 বছর ধরে বামপন্থী সরকারও দেখেছো, 15 বছর ধরে তৃণমূল দেখলে, এখন বিজেপি, এবং মানে যেভাবে ঐতিহাসিক জিত বলা যায়, মানে সারা বাংলা গেরুয়া ঝড়ে প্লাবিত, মানে দেখো, আমি বিজেপির শাসনে তো কখনো বাস করিনি কোথাওই, আমি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গতেই থেকেছি। কাজেই বিজেপি কেমন করবেন পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ব্যবহার, তাদের সাংগঠনিক কাজ কেমন হবে সেটা আমি জানি না। তো পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করে তাদের এনেছেন, আশা করব তারা তাদেরকে ঠকাবেন না, এটা হলো ওনাদের জন্য কথা। এবার তুমি যদি বামফ্রন্ট বলো, বামফ্রন্টেরও অনেক ভুল ছিল, ভুল কি নেই, ভুল ছিল বলেই তো তাদের সরে যেতে হয়েছে। এখন মুশকিলটা হলো তৃণমূলও একই কথা দিয়েছিলেন, এসে দেখা গেল যে তারা এপিটার ওপিট, এই অর্থে বামফ্রন্টে যেসব দুষ্টু লোকগুলো, খারাপ লোকগুলো, তাদেরকে উনি নিয়ে ফেলে নিজের মতো। আর এই দলটা তো ওয়ান ম্যান শো, পরবর্তীকালেও সেই ওয়ান ম্যান শোই হলো, অভিষেক উঠে এসে মমতা ব্যানার্জিকে সাইড করে দিলেন। তো এটা হয় না, মানে সর্বভারতীয় দলের সঙ্গে লড়াইয়ে নামলে অনেক উঁচু মানসিকতার এবং উচ্চ মানের হতে হয়, সেটা হতে পারেনি তৃণমূল, তাই তাকে সরে যেতে হয়েছে। এবার দুটো সর্বভারতীয় দলের লড়াই হবে। আচ্ছা দিদি, তো বলছিলেন যে বামপন্থীদের একসঙ্গে জোট করবে, জোট করে এবার লড়াইয়ে নামবে। বয়স হয়ে গেছে, মানসিক স্থিরতাটা একটু এদিক ওদিক হয়েছে। তো আমার মনে হয় ওনার আত্মীয় স্বজনের উচিত একটু, এটা আমি সেদিনকার মুখে শুনছিলাম, এই অসুখটার একটা নাম আছে, মানে পরাজয় মানতে না পারা, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা। এটা তো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এটা কেউ এরকম পাবলিকলি বলে, আর ফলে পাবলিকলি আবার নতুন করে অপমানিত হতে হলো। তো এটা আমার নিজের মনে হয় ওনার এই ট্রিটমেন্টটা দরকার। এখন সেটা আদৌ ওনারা অসুখ বলে মানবেন কি না এবং ট্রিটমেন্ট করাবেন কি না, সে তো একদম ওনার আত্মীয় পরিজন বা যারা ওনাকে ঘিরে আছেন তাদের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় বয়স হয়েছে তো, কিছু ট্রিটমেন্ট বোধহয় দরকার। আচ্ছা মানুষদি, তুমি একজন শিল্পী, শিল্পীদের যে রং বদল, মানে রাতারাতি যে পাল্টা হচ্ছে, সেটা বোধহয় দিদিও বুঝতে পারেননি। এটা আমার মনে হয় মমতা ব্যানার্জির একটু শিক্ষা হলো। মানে আমি বহু আগে একবার ইন্টারভিউতে বলেছিলাম যে উনি চাপা পড়বেন, ওনার তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনে, সেটা ইতিহাস তাই বলে। তো সেটাই হলো আবার নতুন করে। উনি যাদেরকে ভেবেছেন যে আমি তাদের পথ দেখালাম, আসলে তারা যে ওনাকে দুমড়ে মুচড়ে নিজেদের পথ তৈরি করে নিয়েছে সেটা উনি বুঝতে পারেননি। এখন বুঝছেন, যেই মুহূর্তে পাশা উল্টেছে সেই মুহূর্তে ওনার পাশে আর কেউ নেই, এবং প্রত্যেকেই হাত তুলে বলতে আরম্ভ করেছে, না না তৃণমূল খারাপ ছিল, না না তৃণমূল দুষ্টু ছিল, না না আমাকে চাপ দিয়ে করানো হতো, আমাকে বাধ্য করা হতো, আমি ভয় করতাম। তো ভয় কিসের? কিসের ভয় ছিল তোমার? নিজের পায়ের তলার জমি সরে যাওয়ার ভয়, না কাজ না পাওয়ার ভয়? যদি তাও হয়, তুমি তো সক্ষম, তুমি অন্য কিছু করবে। আমার তো আজকে 18 মাস কাজ নেই, কেউ বলতে পারবে যে আমার সংসার চলছে না? কোনোভাবে তো চলে তো যাচ্ছে, কিন্তু আমাকে তো কেউ বলতে পারবে না যে আমি তৃণমূলকে বলেছি আচ্ছা আচ্ছা তোমার কাছে সারেন্ডার করছি, আমাকে একটা পোস্ট দাও, 50,000 1 লাখ টাকা মাইনে দাও। নো, ওটা নিজের ওপর কনফিডেন্সের ব্যাপার, যে তোমার সেলফ কনফিডেন্সটা সেই জায়গায় আছে কি নেই। যদি নেই, বা তোমার যদি অনেক অনেক তোমার যোগ্যতার বাইরেও অনেক কিছু পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি একটা ভুল পথ ধরবে। আর তোমার যদি যোগ্যতা অনুযায়ী নিজেকে তুমি কিছু অর্জন করতে চাও, তাহলে তুমি ঠিক পথে থাকবে। আর আমার একটা জিনিস খুব মনে হয় যে ওনাকে স্কুইজ করে যারা যারা নিজের আখের গুছিয়ে নিলেন, যে শিল্পী মানুষরা, সব ক্ষেত্রেই আমি বলছি, বা অনেক রাজনীতির মানুষও, সবাইকেই জড়িয়ে বলছি, মানে যারা এই মুহূর্তে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন উনি খারাপ লোক, ওনার দল বাজে, তো তাদের আমার কোথাও না কোথাও একটু অকৃতজ্ঞ বলে মনে হচ্ছে।
খারাপ ছিল, এটা তো উঠেও গেছে। ব্যান কালচার অলরেডি তো অ্যানাউন্সড যে সব কিছু হবে না, ফেডারেশনও থাকবে না, অন্য কিছু হবে মাথার ওপর। এবং হ্যাঁ, ইম্পাতেও গোলমাল চলছে। কে মানবে? কেউই মানছে না। এখন সুযোগ পেয়েছে যারা যারা ভীত ছিল তারা এখন মুখ খুলেছে। আমাদের যেমন বলা হয়েছিল আগে ডিরেক্টর্স গিল্ডে থাকলে তোমাদের ব্যান করে দেওয়া হবে, তো আমরা তাই নিয়ে মানে লড়াইটা করছিলাম। কোর্টে কেস হলো, এই হলো সেই হলো, তারপরে দেখলাম যারা আমাদের মানে পথ দেখিয়েছিলেন তারাই সব আগে গিয়ে নিজেদের নাম উইথড্র করছেন, অন্য জায়গায় গিয়ে করছেন। তো সেখানে তখন আমাদের তো আর কোনো উপায় নেই, আমাদেরও কাজ করার জন্য তখন ওখানে ওই গিল্ডের নাম লেখাতে হলো। বাট ওই একটা ঘটনাতেই আমার নিজের খুব বিবেকের কাছে আমার যেন মনে হয়েছিল, কিন্তু আমার সেই মুহূর্তে কোনো উপায় ছিল না, আমি করেছিলাম। কিন্তু যেটা মুশকিল হলো, শুধু ওই গিল্ডে গিয়ে নাম লেখানো ছাড়া আর কিছুই হলো না। আমাকে না বড় বড় এরকম হোয়াটসঅ্যাপ করে পাঠাতো যে এইটা বলতে হবে ফেসবুকে। একদম খুব খারাপ স্ক্রিপ্ট, আমি বলবো না। ফলেই তো একটা অশান্তি লেগেই গেল, সমস্যা হয়েই গেল। যে স্বরূপ আমার সঙ্গে কথা বলছিল বেশ 3-4 দিন, সেই স্বরূপ আমার ফোনই ধরে না। তো বুঝলাম যে ওরা মোটেই খুশি হয়নি আমাকে নিয়ে, মানে আপদটা ওখানে পড়ে থাকলেই ভালো হতো, এরকম একটা ধারণা হয়েছিল ওদের। তো কিন্তু আমাকে যেতে হয়েছিল, তো এটা খুব বড় কারণ ছিল। সেই সময় আমি অলরেডি একটা হাউসের একটা কাজে, ডিরেক্টোরিয়াল কাজে সই করে ফেলেছি। তারা আমাকে বললো দিদি আমরা তো আটকে যাব। এবার সেটাও তো একটা দেখার বিষয়। ফলে সেই কাজটা, যেটা আমার 3 নম্বর ছবি, সেই কাজটা করার জন্য আমাকে এটা করতে হলো। কিন্তু তারপরে আমি আর কোনো রকম ডাইরেক্টোরিয়াল কাজ এখনও অবধি করিনি। অভিনয়ও যে করছি সে খুবই ছোট, কম স্প্যানে। আমার একজন খুব ভালো ফিনান্সিয়ার এসেছিলেন আমার সঙ্গে কাজ করবেন বলে, আমাদের সঙ্গে, আমার আর শুভঙ্করের সঙ্গে কাজ করবেন বলে। জানুয়ারি থেকে আমাদের শ্যুট শুরু হওয়ার কথা। আমরা NT1-এ গিয়ে ফ্লোর দেখে এলাম। অনির্বাণ, স্বস্তিকা এদের সঙ্গে কথা হলো। সাবুদি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে অভিনয় করবেন বলে কথা দিলেন। তারপর ওই 2 কোটির গল্প এলো, আর উনি বললেন যে না, পুজোয় রিলিজ না করলে আমি করবো না। এবার এখন তাকে আর কোথায় পাবো? তিনি অলরেডি পুজোয় রিলিজ হবে এরকম কোনো ছবিতে নিশ্চয়ই ইনভেস্ট করে দিয়েছেন। আমাদের তো 2 কোটি ছবি বানাবার ক্ষমতা নেই, টাকা কোথায়? কাজে আর তাছাড়া আমরা বিশ্বাসও করি না 2 কোটি দিয়ে ছবি বানাবো, তারপরে বেচবো কোথায়? কে কিনবে আমার 2 কোটির ছবি 4 কোটি টাকা? তার জন্য আবার সে আলাদা একটা চক্রের মধ্যে ঢুকতে হবে। বাবা, চক্র মানেই বিরক্তিকর। তো সেই জন্য নানা রকম সমস্যায় পড়তে হয়েছে। ঠিক আছে, রয়েছিলাম দাঁতে দাঁত চেপে। আচ্ছা, আর্টিস্ট ফোরামও তো অনেক কিছু এগুলো রাহুলদার মৃত্যু নিয়ে, এখনো অবধি কিন্তু সেটারও কোনো কুলকিনারা হলো না। দিগন্ত দাও দেখলাম যে ইস্তফা দিয়েছে, কি বলবে দিদি? দিগন্তর সঙ্গে তো দিগন্ত তো খুবই মমতা ব্যানার্জির কাছের ছেলে। মমতা ব্যানার্জির সমস্ত অনুষ্ঠানে ওকে দেখতাম, মমতা ব্যানার্জির পিছনে দাঁড়িয়ে আছে। দিগন্ত বেশ এও করতো, মানে আমাকেই যেমন ব্যক্তিগতভাবে বলেছিল যখন আমরা অভয়াকাণ্ড করছি বলে, এত কিছু করছিস, কাজ পাবি তো পরে, এসব বলেছিল। তবু তো বুঝতে পেরেছে যে ও কর্নার্ড হয়ে যাবে, সেই জন্য হয়তো আমার সঙ্গে তো কথা হয়নি এই বিষয়ে, হয়তো সময় থাকতে থাকতে সম্মানের সঙ্গে সরিয়ে নিয়েছে নিজেকে। আর রাহুল, ইনফ্যাক্ট আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে বহুদিন ওই ভেতরে যুক্ত নই আর কি। মিটিংয়ে ডাকলে যাই, মিছিল ভোট দিতে যাই, এই অবধি। সেটা তো ডাকে, হ্যাঁ, সে তো ডাকতে বাধ্য। মানে আমি একদমই সাধারণ একজন মেম্বার হিসেবে, ফলে আমি ভেতরেও যাই না, ভেতরে কি হয় না হয় আমি জানিও না। বছরে একবার যাই টাকা দেওয়ার জন্য, আর একবার জেনারেল মিটিংয়ে যাই, আর ভোট হয় যখন তখন যাই। ওটা আছে, কোনো অসুবিধে হলে আমি কন্ট্যাক্ট করবো, অসুবিধা হয়নি কন্ট্যাক্ট করি না। আর আমি তো এক্সিকিউটিভ বডির মেম্বার নই, কাজে আমি খামোকা ওখানে গিয়ে ভিড় বাড়াবোই বা কেন? মানে কি কোনো মানে আমার কোনো যোগ্যতাই তো নেই ওই মিটিংয়ে গিয়ে ভিড় বাড়ানোর, অধিকারই তো নেই। এই হলো ব্যাপার। আর হ্যাঁ, ওইটাই বলছি আর কি। রাহুল তো রয়ে গেল, রাহুলকে আমাদের মন থেকে সরাবে কারোর ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, নানা রকম কারণে রাহুলের কেসটা উঠছিল না, চাপা পড়ে যাচ্ছিল। তারপরে আবার ভোটে দোহাই দেওয়া হলো, দোহাই শব্দটা আমি কোট আনকোট বললাম। আশা করি এবারে রাহুলের কেসটা উঠবে। আমরা জানতে চাই কারণটা কি।
যদি এমন হয় যে না হাউসের কোনো দোষ নেই, অসতর্কতাটা কোনো দোষ নয় বলে প্রমাণিত হয়, ইগনোরেন্সটা কোনো দোষ নয় বলে যদি প্রমাণিত হয়, দেখা যাক কী হয়। তবে এই দুটো তো অসম্ভব রকমভাবে আন্ডারলাইন্ড যে হাউস সতর্ক ছিল না, তো সেটা নিশ্চয়ই জানা যাবে এক্স্যাক্ট কারণটা কি। মানে আমরা কিন্তু অপেক্ষা করে আছি এটা জানার জন্য, আশা করি সেই কেসটাও এবার উঠবে। কিন্তু নিজের ছবিতে অন্য রাজনৈতিক দলের মানুষকে নিয়ে কাজ করেছে, ওই ব্যান্ড কালচার নিয়ে অনির্বাণ হ্যাঁ অনির্বাণের হয়ে লড়াই করেছে, মিঠুনদাকে নিয়ে কাজ করেছে। সেটা নিয়ে তো আচ্ছা কথা শুনতে হবে। হ্যাঁ আচ্ছা, সোহিনী অভয়াকাণ্ডের এস্টাবলিশড যে প্রতিবাদ করেছে, সোহিনীকে নিয়ে কাজ করেছে। দেব কিন্তু এটা কখনোই এটাকে দেবের কাজকর্মের মধ্যে এটা আন্ডারলাইন হোক দেব কখনো চায়নি বলে আমার মনে হয়, মানে কাজের সঙ্গে রাজনৈতিক গোলায়নি। হ্যাঁ, তো সেটা তো ভালোই লাগে। আর কোয়েল কেন যে গেল আমি জানি না, আমার ক্ষুদ্র মাথায় কোনো কারণ আমার ঢোকেনি, এবং ও রাজনীতির সঙ্গে জড়াল মানে কেনই বা জড়ালো, এবার কি করবে, সবগুলো নিয়ে আমার খুব ঘাঁটা লাগে। কারণ কোয়েল এত ভালো একজন অভিনেত্রী এবং কোয়েল এত ভালো একটা মানুষ, ও এই জটিলতার মধ্যে কিসের কারণে নিজেকে জড়িয়ে ফেললো আমার কাছে কোনো উত্তর নেই, মানে উত্তর খুঁজে পাই না। তোমাকে যদি এই সরকার আমন্ত্রণ জানায়? কোনো দিনই জানাবেন না, আমি জানি এরা বুদ্ধিমান মানুষ, এরা আমন্ত্রণ জানাবেন না। কারণ এরা জানেন যে এনারা এতটাই ওপর মহলে আছেন যে রিফিউজালটা এনাদের জন্য খুব অপমানজনক হবে। কাজে এনারা বুদ্ধিমান মানুষ, এরা কোনো দিনই রাখবেন না। এবং আমার নিজের মনে হয় যে এনাদের ওই সমস্যাটা নেই যে বিজেপি না করলে তুমি খারাপ লোক, এটা নেই, যেটা তৃণমূলের ছিল। বিজেপি ব্রাত্যর একটা ইন্টারভিউ দেখলাম, ব্রাত্য ছেলে পরিষ্কার বলেছে সরকারের সঙ্গে না করলে তো সরকারি হল পাওয়া মুশকিল বলেছিল, এখন তো তাকেই আর দেখতে পাচ্ছি না কোথাও। যাই হোক, তো এই সব আর কি। তাহলে মনে হয় এবার 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 টালিগঞ্জ ইন্ডাস্ট্রির উন্নতি হবে, যেটা পাপিয়াদি বলেছে যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এবার উন্নতি হবে, এই ফেভারিটিজম এই ব্যান্ড কালচার কিছুই থাকবে না। অন্তত ওনারা যেটা বলেছেন তার উপর ভরসা করে তো ভরসা করাই যায়, ভরসা করেছি। এবার যদি দেখা যায় কথাগুলো ভুল, তখন আর ভরসা করব না, তখন আবার বলবো যে তোমাদের বিশ্বাস করলাম না। মানুষ বিশ্বাসে বাঁচে, আশায় বাঁচে। আশায় মাছে চাষা। একদমই তাই। মানুষের স্পষ্ট বক্তার জন্য তো অনেক সময় কাজ হারাতে হয়েছে। তারপরে অনেকে সেটা পারে না। যারা আমার কাজ কেড়ে নিয়েছেন দোষ তো তাদের, ব্যর্থতা ওনারা আমার স্পষ্ট কথা সইতে পারেননি, সমস্যাটা ওনাদের। আমি যেমন করুক চালিয়ে নিয়েছি, আমি অভিনয় শিখিয়ে, আমি নাচের ক্লাস করে, আমি নিজে করে নাচতে পারি না কিন্তু অন্য স্টুডেন্টদের দিয়ে ক্লাস করিয়ে, হোম ডেলিভারি করে আমি আমার সংসারে যে কন্ট্রিবিউশনটা সেটা চালিয়ে নিয়েছি। আমার কাছে অনেক অপশন আছে, আমার কাছে এটাই একমাত্র অপশন নয়। ভালোবাসার সঙ্গে এটা জড়িয়ে আছে বলে আমি এটার মধ্যে বেশি আছি। যেমন যাত্রায় জয়েন করেছি আবার, কিন্তু আমার কাছে যদি এমন কিছু আসে যে এই রাজনীতি না করলে তোমার ওটা হবে না, ওটা করব না, তাই বলে মরণ ভুল রাজনীতি করতে যাবো, মানে ভুল ঠিকই যেতে যাচ্ছি না, যেটা আমার মতাদর্শে নয় সেই রাজনীতি আমি করতে যাব কেন, অনেক কিছু পাওয়ার জন্য যা আমার যোগ্যতার বাইরে। আমি সেরকম মানুষ নই, সেই শিক্ষাতেই আমি বড় হইনি। অনেক শিল্পী তো রাজনীতি না জেনেই তো চলে যাচ্ছে। ওই তো বললাম যে তোমার যা যোগ্যতায় তোমার অর্জন করার আছে, তুমি তার বাইরেই অনেক কিছু চাইছো পেতে। আমি প্রচুর ফাংশন পেলাম আমি তৃণমূলে জয়েন করে, আর প্রত্যেকটা ফাংশনে গিয়ে এমন বেসুরো গাইলাম যে রিল লোকের হাসিতে ভরে গেল। অনেক টাকা পেলাম, কিন্তু ওই যে অসম্মানটা পেলাম সেটাও তো পেলাম। আজকে আমি না গেছি তৃণমূলে, না বলেছি ফাংশন দাও, না সেই ফাংশনে বেসুরো গান গেয়েছি, না অনেক টাকা হয়েছে, না অসম্মান হয়েছে। আমি যেটা পারি আমি সেটা করেছি, নিজের জোরে করেছি। আজ অবধি কেউ আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না কোনো মানুষকে আমি 1 টাকা ঠকিয়েছি। যে মানুষ আমার ঘাড়ে ঠকানোর দায় চাপাতে চেয়েছেন আমি তাকে শাস্তি দিয়েছি। যে মানুষ আমাকে অপমান করেছেন আমি অপেক্ষা করেছি তাকে সেই অপমানের উত্তর দেওয়ার জন্য, হজম করিনি, অপমান ঢোক গিলিনি। এই শিক্ষাগুলো আমি আমার পরিবার থেকে পেয়েছি, তো এই শিক্ষাগুলো নিশ্চয়ই আমি ধুয়ে মুছে দেবো না কিছু পাওয়ার জন্য। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু ভাইরাল হয়ে যাচ্ছে, বেসুরো গান গাইলেও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। ভালো তো।
কি বলবে? মাথা উঁচু করে থাকবেন, শিরদাঁড়া শক্ত করে থাকবেন, যেটা খুব প্রয়োজনীয়। আপনার মতে আপনি স্থিত থাকবেন, যেটা বলা সেটা স্পষ্ট করে বলবেন। ভয় পেলে ভয়ই গ্রাস করে, শুধু লাভের লাভ কিছু হয় না।